আদর্শ হিন্দু হোটেল। লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হাজারি যে গাঁজা খায় এ খবর একেবারেই মিথ্যে নয়, তবে খায় খুব সঙ্গমনে এবং খুব কম। আজ এ ব্যাপারের পরে সে একটা কলিকা গাঁজা না ছাড়িয়া পারিল না। সংসারে কেহ এ পর্যন্ত তাহাকে ভালো লোক বা ভালো রাধে বলিয়া খাইবার সঙ্গে সঙ্গে তাহার পুরস্কার দিতে চায় নাই। খদ্দরের মুখের ফাঁকা কথায় পেট ভরে না তো। যদুবাবু নিজে বাড়ি বহিয়া আসিয়াছেন, তাকে 10 টাকা মহিনার চাকরি, মায়ের খোরাকি, ধোপা নাপিত সব দিতে চান। এতদিন রানাঘাটের বাজারে আছে, কখনো কাহারও সঙ্গে মেশে না সে। ইসিতে ভালোও বাসে না। তার জীবনের আশা যেটা, সেটা 10 জনের সঙ্গে মিশে আড্ডা দিয়া গাঁজা খাইয়া বেড়াইলে পূর্ণ হইবে না। তাকে খাটিতে হইবে, বাজার বুঝিতে হইবে, হিসাব রাখা শিখিতে হইবে, একটা ভালো হোটেল চালাইবার যাহা কিছু সুযোগ সন্ধান সব সংগ্রহ করিতে হইবে। সংসারে উন্নতি করিতে হইলে, দেশের কাছে বড় মুখ দেখাইতে হইলে, পরের মুখে নিজের নাম শুনিতে হইলে কেষ্টা চাই, খাটুনি চাই। আড্ডা দিয়া গাঁজা খাইয়া বেড়াইলে কিংবা পাতি চাকরের মতো ছোট বাজারের বারোয়ারির যাত্রা শুনিয়া বেড়াইলে কি হইবে? রাত এখন অনেক, মাথা গরম হইয়া গিয়াছে, ঘুম আসার নামটি নাই। দরজায় খুটখুট শব্দ হইল। হাজারি উঠিয়া দরজা খুলিল। সে আগেই বুঝিয়াছিল মতি চাকর ফিরিয়াছে। মতি ঘরে ঢুকিয়া বলিল, এখনই ঘুমোননি ঠাকুর? এখনো জেগে আছো যে? হাজারি গাজার কলিকা লুকাইয়া রাখিয়া তবে মতিকে দরজা খুলিয়া দিতে গিয়াছিল। বলিল, যে গরম, ঘুম আসবে কি? সারাদিন আগুনের তাতে যাত্রা দেখলি নে? মতি বলিল, যাত্রার আসলে জায়গা নেই, লোক ভর্তি, তাই ফিরে এলাম। চলো, এক জায়গায় যাবে ঠাকুরমশাই? কোথায়? পাড়ারই মধ্যে। চলো না, ঘুম যখন নেই একটু ঘুরেই না হয় এলে। তোমার তো কোনোদিন কোথাও। হাজারি বলিল, তোরা ছেলে ছোকরা, আমার বয়স 46, আমি তোর বাপের বয়সের মানুষ, আমার সঙ্গে ওসব কথা কেন? তোর ইচ্ছে, যা বুঝিস করগে যা। বাবুর কাছে কি পদ্মদিদির কাছে কিছু বলো না ঠাকুরমশাই, দোহাই দুটি পায়ে পড়ি। আশ্চর্য এই যে মতির এই কথা হাজারির মনে এক নতুন ধরনের ভাবনা আনিয়া দিল। তাহার উচ্চাশা আছে, মতির মতো রাত দাঁড়াইয়া ফুর্তি করিয়া সময় নষ্ট করিলে ভগবান তাহাকে দয়া করিবেন না। মতি কি ভাবি আর বাহিরে গেল না। বাসনের ঘরে, হোটেলের পেতল কাঁসার থালাবাটি, রান্নাঘরের পাশে সিন্দুক থাকে। মাজা ঘষার পর রোজ রাত্রে ব্যচিত কর্তীর দিকে দাঁড়াইয়া থাকিয়া সেগুলি গুনিয়া গুনিয়া সিন্দুকে তুলিয়া রাখিয়া চাবি নিজের সঙ্গে লইয়া যান। মতি সেই ঘরে গিয়েই শুইয়া পড়িল। হাজারিরও বাসনের ঘরে শোক। আজ সে বাহিরে গদির মেঝেতে তার পুরনো মাদুরখানা পাতিয়া শুইল। না, যদুবাবুর হোটেলে সে যাইবে না। হোটেলের আধুনিকগিরি সব জায়গায় সমান। এ হোটেলে আছে পদ্ম, ও হোটেলে হয়তো আবার কে আছে কে জানে। তাছাড়া বেচুবাবু তাহাকে 5 বছরের অন্ন দিয়াছেন। লোভে পড়িয়া এতদিনের অন্নদাতাকে ত্যাগ করিয়া যাওয়া ঠিক হইবে না। সে নিজে হোটেল খুলিবে, এই তো তাহার লক্ষ্য। রাঁধুনি-বৃত্তি যতদিন করিতে হয় এই হোটেলেই করিবে, অন্য কোথাও যাইবে না। তারপর রাধাবল্লভ যদি দয়া করেন, সে অন্য কথা। পরদিন খুব সকালে পদ্মজি আসিয়া ডাকিল, ও ঠাকুর, দোর খোলো, এখনো ঘুম? বাহ, কুম্ভকর্ণকে হার মানাবে তোমরা। হাজারি তাড়াতাড়ি বিছানা হইতে উঠিয়া ছেঁড়া মাদুরখানা গুটাইয়া রাখিয়া দোর খুলিয়া দিল। একটু পরেই বেটি চক্রবর্তী আসিলেন। দরজায় গদিতে ও ক্যাশ বাক্সে গঙ্গা জলে ছিটা দিয়া ক্যাশ বাক্সের ডালার উপর সামান্য একটু গঙ্গা জল দিয়া মার্জনা করিয়া লইয়া পদ্মজিকে বললেন, ধুনো দে, বেলা হয়ে গেল, আজ হাটবার, ব্যাপারীদের ভিড় আছে, শিগগির করে আঁচ দে। আর সেদিনকার মতো পচা দই টই আনিস নে বাবু, ওতে নাম খারাপ হয়ে যায়। শেষকালে স্যানিটারি বাবুর চোখে পড়ে যাব, দরকার কি? ব্যাপারীরা সাধারণত পাড়াগাঁয়ের চাষা লোক, তাহারা দই খাইতে পছন্দ করে বলিয়া প্রতি হাটবারে তাদের জন্য কয়েক হাঁড়ি দইয়ের বরাদ্দ আছে। এই দই পদ্মজি তার নিজের ঘরে পাঠিয়া হোটেলে বিক্রয় করিয়া 2 পয়সা লাভ করিয়া থাকে। এবং সে যে প্রথম শ্রেণীর জিনিস সরবরাহ করে না, তা তো বলাই বাহুল্য। পদ্মজি মুখ ঘুরাইয়া বলিল, বাবু, আপনার যত সব আমার সৃষ্টি কথা, দই পচা না ঘন্ট, কে বলেছে দই পচা? ওই মুখ পড়া হাজারি ঠাকুর তো। ওর ফেরত চাল যদি আজ
হাজারী ঠাকুর কথাটা বলিয়াছিল বটে, তবে সেই দই পচা কি তাজা তাহা বলে নাই। বলিয়াছিল ব্যাপারীরা খদ্দেররা বলা বলি করিতেছিল, এরকম খারাপ দই খাইতে দিলে তারা 14 পয়সার জায়গায় 12 পয়সায় বেশি খোরাকি নিবে না। পদ্মঝি রান্নাঘরে চোকারে পা দিয়া ঝাঁঝালো, ঝগড়া শুরু হইল। বলি, ও ঠাকুর, দই পচা তোমাকে কে বলেছে? হাজারি আমতা আমতা করিয়া বইল, ওই সাধু মণ্ডল আর তার ভাইপো রোজই হাটে তো এখানে খায়, ওরাই বলছিল। বলছিল? তোমার গলা ধরে বলতে গিয়েছে ওরা? তোমার মতো হিংসুক খুঁচিটে লোক কখনো দেখিনি আমি। আমি দই দিই বলে তুমি হিংসে বুক ফেরে মরে যাচ্ছ, সে কি আমি বুঝি নে? তোমার শখের কুসুম গয়লানির ছাপ বাক্সে ঘষা না উঠলে কি আর তোমার মনে শান্তি আছে? গাঁজাখোর মরই পোড়া বামুন কোথাকার। হাজারি জিভ কাটিয়ে বইল, ছি ছি, কি যে বলো পদ্মদিদি, তার ঠিক নেই। কুসুমের বাপের বাড়ি আমাদের গায়ে, আমার জ্যাঠা বলে ডাকে, আমি তাকে মেয়ে বলি, তার নামে অমন কথা বললে তোমার পাপ হবে না? তাহার উত্তরে পদ্মজি যাহা বলিল তাহা ছাপার অক্ষরে প্রকাশ করা যায় না। হাজারির চোখে জল আসিয়া পড়িল। কুসুমকে সে সত্যিই মেয়ের মতো স্নেহ করে। তাহাদের গ্রামে রসিকলাল ঘোষের মেয়ে, রানাঘাটে তাহার শ্বশুর বাড়ি। অল্প বয়সেই বিধবা হইয়াছে, এখন দুধ বেচিয়া দই বেচিয়া ছোট ছোট দুটি ছেলেকে মানুষ করে। এক শাশুড়ি ছাড়া শ্বশুরবাড়িতে কেউ নাই। হঠাৎ একদিন পথে দুজনের দেখা। জ্যাঠামশাই যে, দাঁড়ান দাঁড়ান, একটু পায়ের ধুলো নি। আপনি এখানে কোথায়? আরে কুসুম, কোত্থেকে তুই এখানে? এই তো আমার শ্বশুর বাড়ি, ছোট বাজারের মন্দিরের গাই। আপনি কি আজ বাড়ি থেকে এসেছেন? না রে, আমি রেলবাজারে হোটেলেই কাজ করি। আজ মাস 6-7 ধরে আছি এখানে। বিদেশে একই গ্রামের মানুষ দেখিয়া দুজনেই খুব খুশি হইল। সেই হইতে কুসুম হাজারি ঠাকুরের হোটেলে দুধ দই বেচিতে গিয়াছে। গরিব বলিয়া হাজেম ঠাকুর অনেকবার লুকাইয়া হোটেল হইতে রাধা ভাত তরকারি থালা করিয়া বাড়িয়া দিয়াছে। দুধ দই বেচিয়া ফিরিবার সময় কুণ্ডুদের পাটের আড়তের গলিটায় দাঁড়াইয়া কুসুম থালা লইয়া গিয়াছে। ইহাদের মেলামেশা ও ঘনিষ্ঠতা পদ্মধীর চোখ এড়ায় নাই, সুতরাং সে তো বলিতেই পারে। দুপুরের পর হাজারি প্রতিদিনের মতো চূর্ণির ধারে যাইতেছে, এমন সময় কুসুমের সঙ্গে দেখা হইয়া গেল। কুসুম দুধের ভার হাতে ঝুলাইয়া বাড়ি ফিরিতেছিল। তার বয়স 24-25, বেশ স্বাস্থ্য, রং শ্যামবর্ণ, মুখশ্রী বেশ শান্ত। হাজারি বইল, বাড়ি ফিরছিস এত বেলায় যে? কুসুম বইল, জ্যাঠামশাই, বড্ড দেরি হয়ে গেল, নিজের তো দুধ নেই, কায়েতপাড়া থেকে দুধ আনি, তবেই বিক্রি করি, তবেই বাড়ি ফিরি। আসুন না আমাদের বাড়ি। না, এখন আর কোথায় যাব, তুই যা, খাবি দাবি। কুসুম কিছুতেই ছাড়ে না, বইল, আমার খাওয়া দাওয়া জ্যাঠামশাই শাশুড়ি রেঁধে রেখে দিয়েছে, গিয়ে খাবো, কতক্ষণ আর লাগবে, আসুন না। অগত্যা হাজারি গেল। ছচালা একখানা বড় ঘর, সেখানেতেই কুসুমের শাশুড়ি থাকে। আর একখানা ছোট চালা ঘর, ঘরে কুসুম ছেলে দুটি লইয়া থাকে। শাশুড়ির সহিত কুসুমের খুব একটা সদ্ভাব নাই। কুসুম নিজের ঘরে হাজারিকে লইয়া গিয়া বসাইল। ঘরের মধ্যে একখানা তক্তপোষ, পুরু কাঁথা পাতিয়া সুন্দর পরিপাটি বিছানা তাহার উপরে, তক্তপোষের নিচে বালি দেওয়া 8 বছরের আলু। এক কোণে কতকগুলি হাঁড়িকুড়ি ও একটা বড় জ্বালা। বাঁশের আলনাতে কতকগুলি লেপ কাঁথা বাঁধা। একটা জলচকিতে খান কতক পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে পিতল কাঁসার বাসন। ঘর দেখিয়া হাজারির মনে হইল কুসুম বেশ সাজাইয়া রাখিতে পারে জিনিসপত্র। কুসুম বলিল, পান খাবেন জ্যাঠামশাই? দে একটা, আর তুই খেতে যা, বেলা তো অনেক হলো। কিন্তু কুসুমের দেখা গেল খাওয়ার সম্বন্ধে কোনো তাড়া নাই। হাজারিকে পান দিয়া সেই যে হাজারির সামনে মেঝেতে বসিয়া গল্প করিতে লাগিল। প্রায় ঘণ্টা খানেক হইয়া গেল, সে নড়িবার নামটিও করে না। দেখিয়া হাজারি ব্যস্ত হইয়া পড়িল, বইল, তুই খেতে যা, আমি যাই, আবার উনুনে আঁচ দিতে হবে সকাল সকাল। কুসুম বইল, যাচ্ছি এবারে, বলিয়া আর যায় না। আরও 1 ঘণ্টা কাটিয়া গেল, কুসুম আর যায় নাই। বাবা মারা গিয়াছে, ভাইয়ারা গরিব বলিয়া হোক বা ভাই বউদের জন্যই হোক, তাহাকে বাপের বাড়িতে কেহ লইয়া যায় না। নিজে 2-1 বার গিয়াছিল, বেশি দিন টিকিতে পারে নাই। ভাই বউদের ব্যবহার ভালো নয়। হাজারির সঙ্গে কুসুম সেই সব কাহিনী বলিতে লাগিল। ছেলেবেলায় গ্রামে কি পথে করিয়াছিল, সেই বিষয়ে কথাও তার ফুরায় না। এখানে ছোলার শাক পয়সা দিয়ে কিনতে হয়। আমাদের গায়ের যোগীপাড়ার মাঠে আমরা ছোলার শাক তুললে যেতাম জ্যাঠামশাই। একবার তখন আমার বয়স 9 বছর। আমি আর সাধু কুমোরের মেয়ে আদর, আমরা দুজনে গিয়েছি ছোলার শাক তুলতে। একটা মিনসে দেখি জ্যাঠামশাইয়ের ছোলার খেতে বসে কচি কচি ছোলা
ছোলা তুলে তুলে খাচ্ছে। আমাদের না দেখে দৌড় দৌড় ভীষণ দৌড়। আমরা তো হিসেই বাঁচি নে, ভেবেছে বুঝি আমাদের ক্ষেত। বলিয়া কুসুম মুখে কাপড় দিয়ে হাসিতে হাসিতে গড়াইয়া পড়ে আর কি। হাজারি দেখিল ইহার ছেলে মানুষই গল্প শুনিতে গেলে ওদিকে হোটেলে যাইতে বিলম্ব হইয়া যাইবে। পদ্মঝি মুখ নাড়ার চোটে অতিষ্ঠ করিয়া তুলিবে। সে উঠিতে যাইতেছে, কুসুম বলিল, দাঁড়ান জ্যাঠামশাই, আপনার জন্য একটা জিনিস করে রেখেছি, সেইটা দেওয়ার জন্যই আপনাকে নিয়ে এলাম। বলিয়া একটা কাপড়ের পুটলি খুলিয়া একখানা কাঁথা বাহির করিয়া হাজারির সামনে মেলিয়া ধরিল। বলিল, কেমন হয়েছে কাঁথাখানা? বাহ, এ তো খুব সুন্দর হয়েছে রে। কুসুম কাঁথাখানি পাঠ করিতে করিতে হাসি মুখে বলিল, আপনি এখানে রাত্রে পেতে শোবেন। আপনি শুধু মাদুরের ওপর শুয়ে থাকেন হোটেলে। আমার অনেক দিনের ইচ্ছে একখানা কাঁথা সেলাই করে আপনাকে দেব। তা ২-৩ মাস ধরে একটু একটু করে এখানে আজ ৫-৬ দিন হলো শেষ হয়েছে। হাজারি ভারী খুশি হইল। কুসুমের বাবা রসিক ঘোষ তাহার সমবয়সী। কুসুম তাহার মেয়ের সমান। একই গাঁয়ের লোক। তা হইল কি সবাই করে? গায়ে তো কত লোক আছে। মুখে বলিল, বেঁচে থাক মা। মেয়ে না হলে বাপের জন্য এত যত্নআত্তি দেখায় কে? ভারী চমৎকার কথা। আমি পেতে শুয়ে বাঁচব এখন। ভারী চমৎকার কথা। বেশ বেশ। কুসুম বলিল, চ্যাটামশাই, আপনি তো বললেন মেয়ে না হলে কে করে, কিন্তু আমিই বলছি বাবা না হলে হোটেল থেকে নিজের মুখের ভাতের থালা কে মেয়েকে দেয় লুকিয়ে বলুন তো? শ্রাবণ মাসে সেই উপজকান্ত বাদলায়। কুসুমের চোখ দিয়ে জল গড়াইয়া পড়িতে পড়িতে সে বাঁ হাতে আঁচল দিয়া চোখ মুছিয়া চুপ করিয়া মাটির দিকে চাহিয়া রহিল। কিছুক্ষণ পরে বলিল, মাথার উপর ভগবান জানেন, আর কেউ জানে না। আপনি আমার জন্য যা করেছেন। আপনি ব্রাহ্মণ, দেবতা, আমি ছোট জাতের মেয়ে। আমার ছোট মুখে বড় কথা সাজে না। তবে আমিও বলছি, ওপরের দেনেওয়ালা আপনাকে ভাতের থালার বদলে মোহরের থালা যেন দেন। আমিও যেন দেখে মরি। বলিয়া সে আসিয়া হাজারির পায়ে গড় হইয়া আঁচল দিয়া প্রণাম করিল। সেদিন ছিল বেশ বর্ষা। হাজারি দেখিল হোটেলে গদির ঘরে অনেকগুলি ভদ্রলোক বসে আছে। অন্যদিন এ ধরনের খদ্দের এই হোটেলে সাধারণত আসে না। হাজারি ইহাদের দেখিয়া একটু বিস্মিত হইল। বেটি চক্রবর্তী ডাকিল, হাজারি ঠাকুর, এদিকে এসো। হাজারি গদির ঘরের দরজায় আসিয়া দাঁড়াইলে ভদ্রলোকদের একজন বলিলেন, এই ঠাকুরটির নাম হাজারি? বেটি চক্রবর্তী বলিল, হ্যাঁ বাবু, এরই নাম হাজারি। বাবুটি বললেন, এর কথাই শুনেছি। ঠাকুর, তুমি আজ বর্ষার দিনে আমাদের মাংস পোলাও রেঁধে ভালো করে খাওয়াতে পারবে? তোমার আলাদা মজুরি যা হয় দেব। বেচু বলিল, ওকে আলাদা মজুরি দেবেন কেন বাবু? আপনাদের আশীর্বাদে আমার হোটেলের নাম অনেক দূর অব্দি লোকে জানে। ও আমারই ঠাকুর, ওকে কিচ্ছু দিতে হবে না। আপনারা যা হুকুম করবেন ও তাই করবে। এই সময় পদ্মঝি বেটি চক্রবর্তীর ডাকে ঘরে ঢুকিল। বেটি চক্রবর্তী কিছু বলিবার পূর্বেই জনৈক বাবু বলিল, ঝি, আমাদের একটু চা করে খাওয়াও তো এই বর্ষার দিনটাতে। না হয় কোনো দোকান থেকে একটু এনে দাও। বুঝলেন চক্রবর্তী মশাই, আপনার হোটেলের নাম অনেক দূর পর্যন্ত যে গিয়েছে বললেন, সে কথা মিথ্যে নয়। আমরা যখন আজ শিকারে বেরিয়েছি তখন আমার পিসতো ভাই বলে দিয়েছিল, রানাঘাটে যাচ্ছ, শিকার করে ফেরার পথে রেলবাজারের বেশি চক্রবর্তীর হোটেলের হাজারি ঠাকুরের হাতে মাংস খেয়ে এসো। তাই আজ সারাদিন জলায় আর বিলে পাখি মেরে বেরিয়ে বেরিয়ে ভাবলাম, ফেরবার গাড়িতে সেই রাত 10টায়। তাই বর্ষার দিনে গরম গরম মাংস একটু খেয়েই যাই। মজুরি কেন দেবো না চক্রবর্তী মশাই? ও আমাদের রান্না করুক, আমরা ওকে খুশি করে দিয়ে যাব। ওর জন্যই তো এখানে আসা। কথা শুনিয়া হাজারি অত্যন্ত খুশি হইয়া উঠিল। আরও যে খুশি হইল এই ভাবিয়া যে চক্রবর্তী মশাইয়ের কানে কথাগুলি গেল। তাহার চাকুরির উন্নতি হইতেও পারে। মনিবের সুনজরে পড়িলে কি না সম্ভব। খুশির চোটে সে লক্ষ্যই করিল না যে পদ্মজি তার প্রশংসা শুনিয়া এদিকে হিংসায় নীল বর্ণ হইয়া উঠিয়াছে। বাবুরা হোটেলের উপর নির্ভর করিল না, তারা জিনিসপত্র নিজেরাই কিনিয়া নিল। হাজারি ঠাকুর মাংস রাঁধিবার একটি বিশেষ প্রণালী জানে। মাংসে এতটুকু জল না দিয়া নেপালি ধরনের মাংস রান্না কায়দা সে তাহাদের গ্রামের নেপাল ফেরত ডাক্তার শিবচরণ গাঙ্গুলির স্ত্রীর নিকট অনেক দিন আগেই শিখিয়াছিল। কিন্তু হোটেলে দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে মাংস কোনোদিনই থাকে না। তবে বাঁধা খদ্দেরগণ মনতুষ্টির জন্য মাসে মাসে ২-১ বার মাংস দেওয়ার ব্যবস্থা আছে বটে। সে রান্নার মধ্যে বিশেষ কৌশল দেখাইতে গেলে চলে না, বা হাজারের ইচ্ছেও সেটা নয়। যেমন ভালো শ্রোতা না পাইলে গায়কের ভালো গান করিতে ইচ্ছা করে না, ঠিক তেমনি হাজারি ঠিক করিল, পদ্মজি তাহাকে ২ চক্ষু পাড়িয়া যেমন দেখিতে পারে না, তেমনি আজ মাংস রাঁধিয়া সকলের বাহবা লইয়া পদ্মজির চোখে আঙুল দিয়ে দেখাইয়া দিবে। তাহাকে যত ছোট মনে করেও তত ছোট সে নয়।
সেও মানুষ, সে অনেক বড় মানুষ। ভালো জোগাড় না দিলে ভালো রান্না হয় না। পদ্ধতি জোগাড় দিবে না এ কথা সে জানায়। হোটেলে অন্ন উড়ে বামুনটিকে বলিতে পারা যায় না, কারণ সেই হোটেলে সাধারণ রান্নারা দিবে। একবার ভাবিল কুসুমকে আনলো, পরক্ষণে স্থির করিল না, তার দরকার নেই। লোকে কে কি বলবে। পদ্ধতি তো বটি পাতিয়া কুটিবে কুসুমকে, যাক নিজেই যাহা করিয়া লইবে। বেলা হইয়াছে, হাজারি বাজার হইতে কেনা তরি তরকারি মাংস নিজেই কুটিয়া বাছিয়া লইয়া রান্না চাপাইয়া দিল। বর্ষাও যেন নামিয়াছে হিমালয়ে পাহাড় ভাঙিয়া, কাঠগুলা ভিজিয়া গিয়াছে। মাংস সে কয়লার জালে রাঁধিবে না, তাহার সে বিশেষ প্রণালীর মাংস রান্না কয়লার জালে হইবে না। সব রান্না শেষ হইতে বেলা 2টা বাজিয়া গেল। তারপরে খরিদ্দার বাবুরা খাইতে বসিল। মাংস পরিবেশন করিবার অনেক পূর্বেই ওস্তাদ শিল্পীর গর্ব ও আত্মপ্রত্যয়ের সহিত হাজারি বুঝিয়াছে আজ যে ধরনের মাংস রান্না হইয়াছে এদের ভালো না লাগিয়া উপায় নাই। হইলও তাই। বাবুরা বেচি চক্রবর্তীকে ডাকাইলেন। হাজারি ঠাকুরের সম্বন্ধে এমন সব কথা বলিলেন যে বেচি চক্রবর্তীও যেন অস্বস্তি বোধ করিতে লাগিল সে কথা শুনিয়া। চাকরকে ছোট করিয়া রাখিয়া মনিবের সুবিধা আছে, তাহাকে বড় করিলেই সে পাইয়া বসিবে। যাইবার সময় একজন বাবু হাজারিকে আড়ালে ডাকিয়া বললেন, তুমি এখানে কত পাও ঠাকুর? 7 টাকা আর খাওয়া পড়া। এই 2টো টাকা তোমাকে আমরা বকশিস দিলাম। চমৎকার রান্না তোমার। যখন আবার এদিকে আসবো তুমি আমাদের রেঁধে খাইও। হাজারি ভারী খুশি হইল। বকশিস ইহারা হয়তো কিছু দিবেন সে আশাই করিয়াছিল, কিন্তু 2 টাকা দিবেন তা সে ভাবে নাই। যাইবার সময় বেচি চক্রবর্তীর সামনে বাবুরা হাজারির রান্নার আর এক দফা প্রশংসা করিয়া গেলেন। আর একবার শীঘ্রই শিকারে আসিবেন, তখন এখানে আসিয়া হাজারি ঠাকুরের হাতের মাংস না খাইলে তাহাদের চলিবেই না, এই কথা বলিয়া গেলেন। বেশ হোটেল করেছেন চক্রবর্তী মশাই, খুব ভালো, খুব ভালো। বেচি চক্রবর্তী বিনীতভাবে কাচুমাচু হইয়া বলিল, আগে বাবু মশাইরা রাজসই লোক, সব দেখতে পাচ্ছেন, সব বুঝতে পারছেন। এই রানাঘাট রেলবাজারে হোটেল আছে অনেকগুলো, কিন্তু আপনাদের মতো লোক যখনই আসেন সকলেই দয়া করে এই গরিবের কুড়িতেই পায়ে ধুলো দিয়ে থাকেন। তা আসবেন যখন আপনাদের ইচ্ছে হয়, আগে থেকে একখানা চিঠি দেবেন, সব মজুদ থাকবে আপনাদের জন্য। বলবেন কলকাতায় ফিরে 2-4 জন আলাপি লোককে যাতে এদিকে এনে তারাও এখানে এসে ওঠেন। বাবু, তামানের বামুনের মজুরিটা? হে হে, কত মজুরি দেব? তা দিন বাবু, একবেলার মজুরি 8 আনা দিন। বাবুরা আরও 8 আনা পয়সা বেচুর হাতে দিয়া চলিয়া গেলেন। বেচু হাজারি ঠাকুরকে ডাকিয়া বলিল, ঠাকুর আজ আর বেরিও না, বেলা গিয়েছে, উনুনে আঁচ আর একটু পরেই দিতে হবে। পদ্ম কোথায়? পদ্মদিদি থালা বাসন বার করছে, ডেকে দেব? পদ্মদিদি আজ যে মুখ ভার করিয়া আছে হাজারি তাহা বুঝিয়াছিল। আজ হোটেলে সকলের সামনে তাহার প্রশংসা করিয়া গিয়াছে বাবুরা। আজ আর কি তাহার মনে সুখ আছে? পদ্মঝি মনতুষ্টি করিবার জন্য তাহার ভাতের থালায় হাজারি বেশি করিয়া ভাত তরকারি এবং মাংস দিয়াছিল। পদ্মঝি কিছুমাত্র প্রসন্ন হইয়াছে বলিয়া কিন্তু মনে হইল না। মুখ যেমন ভার তেমনিই রহিল। ভাতের থালা উঠাইয়া লইয়া পদ্মঝি হঠাৎ প্রশ্ন করিল, রাধা মাংস আর কতটা আছে ঠাকুর? বলিয়াই ডেচকির দিকে চাহিল। এমন চমৎকার মাংস কুসুমের বাড়ি কিছু দিয়া আসিবে, সে ব্রাহ্মণের বিধবা নয়, মাছ মাংস খাইতে তাহার আপত্তি নাই। ভাবিয়া ডেচকিতে 1.5 বোয়া আন্দাজ মাংস হাজারি রাখিয়া দিয়াছিল। পদ্মজি কি তাহা দেখিতে পাইল? পদ্ম বুঝিয়াছে বলিয়া হাজারি বলিল, সামান্যই একটু আছে। কি হবে ওইটুকু? আমায় দাও না, আজ আমার ভাগ্নি জামাই আসবে। তুমি তো মাংসই খাও না। কুসুমের জন্য রাখা মাংস পদ্মজিকেই দিতে হইল, যার মুখ দেখিতে ইচ্ছে করে না হাজারি। হাজারি মাংস খায় না তাহা নয়, হোটেলে মাংস রান্না হইলে হাজারি নিজের ভাগের মাংস লুকাইয়া কুসুমকে দিয়া আসে, নিজে বঞ্চিত করিয়া কুসুমকে দেয়। পদ্মজি তাহা জানে বলিয়াই তাহাকে আঘাত করিয়া প্রতিশোধ লইবার ইচ্ছা তাহার মনে জাগিয়াছে, ইহাও হাজারি বুঝিল। হাজারি বলিল, তোমায় তো দিলাম পদ্মদিদি, একটুখানি তো পড়ে আছে, ওটুকু আর তুমি কি করবে? কি করব বললুম, তা তোমার কানে গেল না? ভাগ্নি জামাই এসছে, শুনলে না? যা দিলে এইটুকুতে কি কুলোবে? ঢেলে দাও ওইটুকু। হাজারে বিপন্ন মুখে বইল, আমি একটু রেখে দিয়েছি, আমার দরকার আছে। পদ্মজি ঘুরিয়া দাঁড়াইয়া শ্লেষের সুরে বইল, কি দরকার? তুমি তো খাও না, কাকে দেবে শুনি? হাজারি বইল, দেব? ও একজন একটু চেয়েছে। কে একজন? আছে, সে তুমি জানো না। পদ্মজি ভাতের থালা নামাইয়া হাত নাড়িয়া বইল, না, আমি জানি নে। তা কি আর জানি? আর সে জানা জানি না আমার দরকার নেই। হোটেলের জিনিস তুমি কাউকে দিতে পারবে না, তোমার অনেক দিন বলে দিয়েছি। বেশ, তুমি আমায় না দাও, চক্রবর্তী মশাইয়ের শালাও আজ কলকাতা থেকে এসছে, তার জন্য মাংস বাটি করে আলাদা রেখে দাও।
ওবেলা এসে খাবে এখন। আমি না পেতে পারি তো হোটেলের মালিক আপনার লোক সে তো পেতে পারে। বেশি চক্রবর্তীর এই শালাকে হাজারি অনেকবার দেখিয়াছে। মাসের মধ্যে 10 দিন আসিয়া ভগ্নিপতির বাড়ি পড়িয়া থাকে, আর কালো পেরে ধুতি পরিয়া টেরি কাটিয়া হোটেলে আসিয়া সকলের উপর কর্তৃত্ব চালায়। কথায় কথায় ঠাকুর ঠাকুরকে অপমান করে, চোখ রাঙায় যেন হোটেলের সেই মালিক। তাহাদের গ্রামের মেয়ে দরিদ্র কুসুম ভালো মন্দটা খাইতে পাওয়া দূরে থাকুক, অনেক সময় পেটের ভাতই জুটাইতে পারে না। তার জন্য রাখিয়া দেওয়া এত যত্নের মাংস শেষকালে কি চালবাজ বাদশাহী খোর শালাকে দিয়া খাওয়াইতে হইবে? এই প্রস্তাব হাজারির মোটেই ভারী লাগিল না। কিন্তু সে ভালো মানুষ এবং কিছু ভীতু ধরনের লোক, যাহাদের হোটেল তারা যদি খাইতে চায় হাজারি তাহা না দিয়া কি পারে? অগত্যা হাজারিকে পদ্মজির সামনে বড় জামবাটিতে ভেটকির মাংসটুকু ঢালিয়া রান্নাঘরের কুলুঙ্গিতে দেখাবি চাপা দিয়েই রাখিতে হইল।